তাহলে আনত তলে বস্তু সরণে কৃত কাজ লিখেছো, ভালো করে দেখো। আমরা তাহলে একটা আনত তল আঁকি। হ্যাঁ, এই আনত তলটা কিরকম টাইপের হবে? এই একটু বড় সড়ো করে আঁকতে পারো। তাহলে এইরকম একটা গঠন ধরো, এটা ভূমি, তাই তো? তাহলে এই দিকটা হচ্ছে ভূমি। এইখানকার কোণটাকে যদি আমি বলি যে থিটা, তার মানে এটা থিটা ডিগ্রি কোণে আনত, বুঝছো? থিটা ডিগ্রি কোণে এই তলটা আনত। আমরা বিন্দুগুলোকে যদি ডিফাইন করি, ত্রিভুজ আকৃতির এই গঠনটাকে ধরে নাও, ভূমির এই প্রান্তটা বললাম আমি এ, এটা একটু দূরে লিখি, চলো, এটারে বললাম এ, এটারে বললাম বি, আর এই বিন্দুটারে বললাম ধরো সি। ওকে, খেয়াল করো যে প্রথমে যদি চিন্তা করি যে বি বিন্দুতে একটা বস্তু রাখা আছে এবং সে বস্তুর ভর ধরে নিলাম থিওরিটিক্যালি এম। তাহলে বি বিন্দুতে যদি ভর এম হয়, তাকে এই বিসি পথে তুলতে একটা কাজ করতে হবে। তাহলে কাজ যদি করতে চাও তাহলে দুটো জিনিস দরকার, কাজের হিসাব করতে চাইলে দুটো জিনিস দরকার, বল আর সরণ। আরও একটা জিনিস দরকার পড়ে, যদি বলের দিক বরাবর সরণ না হয় অন্য কোনো অ্যাঙ্গেলে সরণ হয়, তাহলে কোণের মান জানতে হবে, তাই তো? তাহলে বল, সরণ আর কি লাগবে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এই তিনটা জিনিস লাগে, এই তো? খেয়াল করো, তো বি থেকে সিতে যদি আমি আনত তলে বস্তু সরণে কৃত কাজ পড়বো, তাহলে আনত তল তো এ থেকে সি, এটা আনত তল। এবং তোমাদের আরও কিছু ধারণা স্পষ্ট করার জন্য একটু বলে দিই যে এইখানে যখন থিটা, তখন এই কোণটার নাম হলো উন্নতি কোণ। উন্নতি কোণ, ঠিক আছে? এই কোণটার নাম হলো উন্নতি কোণ। আর এইখানে যদি থিটা দিতাম তাহলে তার নাম হতো অবনতি কোণ। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা এইরকম আগে লিখে নিই কয়েকটা, যে ভূমির সাথে আনত তল যে কোণ করে থাকে তাকে উন্নতি কোণ বলে। উন্নতি কোণের ইংরেজি হচ্ছে ইনক্লাইন অ্যাঙ্গেল। আর লম্বের সাথে আনত তল যে কোণ করে থাকে তাকে অবনতি কোণ বলে। হ্যাঁ, দ্যাট মিনস ডিক্লাইন অ্যাঙ্গেল। হইল? তাহলে তুমি যদি এখানে ইনক্লাইন অ্যাঙ্গেল বলো থিটা, এটা যদি একদম লম্ব হয়ে থাকে, ভালো করে বুঝো, এইটা যদি লম্ব হয়ে থাকে দ্যাট মিনস এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, নাকি বলো? এই কোণটা 90 ডিগ্রি, ভালো কথা। তাহলে এটা থিটা ডিগ্রি হলে এখানে কয় ডিগ্রি হবে? 90 মাইনাস থিটা, তাই না? ওকে, সুন্দর কথা। যে বিসি পথে বস্তুটিকে নিয়ে যেতে কৃত কাজ কত হবে, এটা অলরেডি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এই টাইপের অনেক টপিক পড়েছে, এখানে জেনেছি, তাই না? খেয়াল করো,
বিসি পথের এই দূরত্ব বল এই উচ্চতা, এটাকে আমি যদি ধরে নিই যে ভূমি থেকে এই সি পর্যন্ত উচ্চতাটা এইচ, এই উচ্চতাটা কত ধরলাম এইচ, বুঝলাম? তাহলে এই উচ্চতা যদি এইচ হয়, তাহলে বস্তুটিকে সবসময়ের জন্য দেখো এইরকম ভূমি সমতলে যদি বস্তু থাকে তাকে পৃথিবী কেন্দ্রের দিকে যে বল দিয়ে টান দেয় সেটা কত, এম ভরের বস্তু হলে কত বল দিয়ে টান দেবে, এম জি। ওকে, কারণ এম জি বল দ্বারা টান দেয়। আমাদের তাহলে উপরের দিকে তাকে নিয়ে যেতে হলে কত মিনিমাম বল লাগবে, এম জি পরিমাণ, এগুলো আমরা শিখেছি। তাহলে মিনিমাম বল যদি তাকে আমরা সমবেগে ধীরে ধীরে নিয়ে যেতে চাই, তাহলে মিনিমাম বলটা তার ওজন বলের সমান দিয়ে উপরে তুলতে হবে, তাই তো? তাহলে উপরের দিকে আমরা যে বলটা দিচ্ছি সে প্রযুক্ত বল এফ সমান এমজি, আর তার স্মরণ ঘটলো যেটা, সেটা হলো সেটা এ লেভেলে ছিল, এখান থেকে ধরে নাও বস্তুটিতে এখানে নিয়ে গিয়ে রাখলাম, এই তো শীত কেটে গেল। আচ্ছা, বস্তুটিতে তাহলে এই লেভেলে নিয়ে এসে রাখলাম, তাই তো? তাহলে এইখান থেকে এখান পর্যন্ত তার এই ভর কেন্দ্রের স্মরণটা হচ্ছে এইচ, ভর কেন্দ্রের স্মরণ কত, এইচ। তাহলে বলো বিসি পথে কৃত কাজ কত? আমরা এবার তাহলে এখানে লিখতে পারি বিসি পথে কৃত কাজ। বিসি পথে কৃত কাজ, এটাকে যদি W1 দ্বারা লিখি তাহলে W1 কত হবে? তাহলে প্রযুক্ত বল ধরে নাও এফ, স্মরণ ধরো এইচ, বল এবং স্মরণের মধ্যেকার কোণটা 0 ডিগ্রি, তাই না? কারণ যেদিকে বল দিয়েছি উপরের দিকে তো নিয়ে যেতে চাচ্ছি, ঠিক সেই সোজাতে বস্তু কি ঘটছে, স্মরণ ঘটছে বস্তুর। তাহলে বল আর স্মরণের মধ্যেকার কোণ 0 ডিগ্রি। এখন প্রযুক্ত বলের মানটা আমরা বললাম যে মিনিমাম লাগবে এমজি, আর এই স্মরণটা ভর কেন্দ্রের স্মরণ কত, এইচ। উচ্চতা বলবে না, হ্যাঁ বড় হয়েছে এখন বলবো এটা ভর কেন্দ্রের স্মরণ। তাহলে কৃত কাজ কত হলো, এবং যতটুকু কাজ করা হয় ততটুকুই কিন্তু তার ভিতরে এনার্জি হিসেবে স্টোর করে। এবং আমরা পরের লেকচারে অবশ্যই এটা পড়বো যে আনত তলে শক্তি সংরক্ষণশীলতার নীতি। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতায় শক্তিটাকে তখন আমরা বলবো এমজিএইচ, কত বলবো, বুঝতে পেরেছো তো? তাহলে এইচ পরিমাণ উচ্চতায় যখন নিয়ে যাব তখন এই এনার্জি স্টোর হবে আমার কৃত কাজের সমান। যা হোক, এখন কৃত কাজ কত পাইলাম, এমজিএইচ, ভালো কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে বস্তুটি যদি এইখানে থাকতো সেম ভরের, এটা ধরো যে 5 কেজি হলে এটাও 5 কেজি, বুঝছো? সেম ভরের একটি বস্তুকে এবার এই পথে নিয়ে যাব, তো এই গঠনটা দেখতে পাচ্ছ। আমরা তো এটুকু বুঝি যে লম্বের চেয়ে অতিভুজ সবসময় কি হয়, বড় হয়, নাকি বলো? যদি কখন বলো আগে যে লম্ব আর অতিভুজ সমান দৈর্ঘ্য কিনা, মানে কাজ একই হবে নাকি অন্য কিছু একই হবে ওগুলো আমি বুঝি না। আগে তুমি বলো এ দৈর্ঘ্য আর এ দৈর্ঘ্য সমান কিনা, সমান হবে? যে দেয়ালে উঠবা ওই দেয়ালের ধর না একদম চূড়াতে একটা মই লাগায় অনেক কাত করে রেখেছে, ওই মই আর ওই দেয়াল কি সমান দৈর্ঘ্যের হবে? সমান দৈর্ঘ্যের হইলে তো মই তাহলে পরে সোজা করে ওর মাথায় ঠেকতে হবে, নাকি বলো? অবশ্যই, তাহলে এটা বড় দৈর্ঘ্য। আর এ অতিরিক্ত দৈর্ঘ্য বহন করে বলে তার নাম অতিভুজ। ভুজ মানে দৈর্ঘ্য বা বাহু, অতিরিক্ত বাহুওয়ালা যে তার নাম কি, অতিভুজ। আমাদের মধ্যে যার হাত লম্বা হবে তাকে কি বলবো, অতিভুজ। বুঝো নাই? আমার একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আইডিতে, তোমাদের না হয় হাসানোর জন্য শেয়ার করবো বেশ কিছুদিন থেকে। ছেলেটা হয়তো লিখতে চেয়েছিল অবুজ বালক, কিন্তু তার বাংলার জ্ঞান হয়তো কম, সে লিখেছে অবুজ বালক। তা আমি বুঝে নিলাম যে তার হাত নাই, এজন্য সে কি লিখেছে, অবুজ বালক। হ্যাঁ, তোমরা চাইলে পরে আজকে স্ক্রিনশটটা শেয়ার করবো, হ্যাঁ এটা দেখি আর হাসি। কি বুঝলা? তাহলে অতিভুজ মানে কি, অতিরিক্ত দৈর্ঘ্যওয়ালা যেটা বাহু সেটাই অতিভুজ। হ্যাঁ, ভুজ মানে বাহু।
আচ্ছা যাক, এই অনেক কথা বলে ফেললাম তোমার ওই এক কথার প্রসঙ্গে। আচ্ছা শোনো, তাহলে লম্বের চেয়ে অবশ্যই অতিভুজ বড়, ভিন্ন দৈর্ঘ্য, তাহলে এদিকটা এইচ ধরেছি। আমি যদি এই বরাবরে বা স্লাইড করে নিয়ে যাই বস্তুটিকে, আমি তাহলে এখান থেকে এখান পর্যন্ত ধরে নাও এই অতিভুজ বরাবর যে দৈর্ঘ্যটা, তাকে আমরা যদি এক্স লিখি, কোনো আপত্তি আছে? লিখলাম এক্স, ভালো করে বুঝো, এক্স। তাহলে এই বরাবর নিয়ে যাওয়ার পথে কৃতকাজ যদি হিসাব করো, কৃতকাজ হিসাব করতে হলে গোটা দুনিয়া ব্যাপী একটাই নিয়ম, বল সরণ, বল আর সরণের মধ্যে হতে কোণ। বুঝছো তো? বল আর সরণের মধ্যে হতে। এখন আমার বস্তুর এই দিক বরাবর নিয়ে যেতে বল কত লাগবে? তোমাদের তাহলে নিউটনিয়ান বলবিদ্যা থেকে শুরু করে কাজ শক্তি ক্ষমতার আগের কয়েকটা লেকচারে তোমাকে যদি বলি যে বস্তুটি ধরো এই জায়গাতে যখন আছে, ব্লকটা এই বরাবর এইভাবে পড়ে আছে, ওকে, এই ব্লকটির ভর 5 কেজি। এই সময়ে তুমি যদি বলো এইখানে থাকলেও তার ওজন একদম এই বরাবর ক্রিয়া করবে। এই বরাবর বলতে আমি কি বুঝাইলাম? লম্ব বরাবর। কার সাথে লম্ব বরাবর? উল্টাপাল্টা কথা বলবো না, হ্যাঁ? ঠিক আছে, তোমাদেরই ব্যাচের একজন পরীক্ষার খাতায় লিখেছে, আমি বলেছি যে খাড়া উপরের দিকে বস্তু নিক্ষেপ করলে অনুভূমিক দূরত্ব শূন্য হয় কেন? মানে ভূমির দিকে কোনো দূরত্ব অতিক্রম করে কি খাড়া উপরে নিক্ষেপ করলে আবার কোথায় পড়বে? ওখানেই পড়বে, নাকি বলো? খাড়া উপরে গিয়ে আবার এখানে পড়বে, তার মানে এক্স অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করবে না। বলছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুর অনভূমিক উপাংশ শূন্য হয়। আরে বাবা, বস্তুর আবার অনভূমিক উপাংশ কি? বস্তুর বেগের অনভূমিক উপাংশ, বেগের, বুঝছো তো? তাহলে এখানে বলবা না যে বস্তুর সাথে লম্ব বরাবর। কার সাথে লম্ব বরাবর? যে দেখো কার উপরে সে লম্ব হয়ে পড়ছে, তাহলে এটা ভূমির সাথে লম্ব। ওকে, মনে থাকবে তো? তাহলে একটা কথা খেয়াল রাখবা, একটা কথা খেয়াল রাখবা, নিউটন যে তার মহাকর্ষ সূত্র দিয়েছেন, তার কিন্তু উনি অনেক চিন্তা ভাবনা করে দিয়েছেন। হ্যাঁ, তার পায়ের ওপর একটা আপেল পড়লো বা কোল এবং পাশে একটা আপেল পড়লো, তারপরে অনেক চিন্তা ভাবনা, এগুলো নিয়ে তো তোমরা অনেক কথা বলো, কিন্তু ওই ওনার চিন্তাটা কিন্তু আমি হচ্ছে অলরেডি ছোট বাচ্চাদেরকে বলছি যে উনি কি চিন্তা করেছিলেন, যে পৃথিবী গোলাকার এবং কিভাবে উনি চিন্তাটা করলেন সেটা বলেছিলাম। বাট আলটিমেটলি তুমি চিন্তা করো যে এই পৃথিবীর উপরে যত বস্তু আছে সব বস্তুকে পৃথিবী তার কেন্দ্র বরাবর নিতে চায়। কোথায়? কেন্দ্র বরাবর। তাহলে কেন্দ্র বরাবর যদি নিতে চাই, তাহলে অবশ্যই কেন্দ্রের দিকে ঢুকাইতে হলে আমরা এই বিশ্বের এই পৃথিবীর যেখানেই থাকি, যে অঞ্চলেই থাকি, সে অঞ্চল থেকে কেন্দ্রে ঢুকতে হলে তাহলে পৃথিবীর পৃষ্ঠের ওপরে সেটা একদম লম্ব হবে, নাকি বলো? মানে ব্যাসার্ধ বরাবর হবে। তাহলে ডান পাশে একটা ছোট্ট চিত্র আঁকলে বুঝবা, এইখানকার একটা বস্তু কেন্দ্রের দিকে ঢুকতে চাচ্ছে, তাহলে অবশ্যই এ বরাবর যাবে। এই দিকের কোনো একটা অঞ্চলের বস্তুকে কেন্দ্রের দিকে টান দিচ্ছে, তাহলে এই বরাবর আসবে। তাহলে সেটা বলো যে পৃথিবী পৃষ্ঠের ওপর সবসময়ের জন্য কি হবে? পৃথিবী পৃষ্ঠের ওপর সবসময় লম্ব হবে। বুঝতে পেরেছো তো? তাহলে অবশ্যই এটা ভূপৃষ্ঠের ওপরের ওজনটা ক্রিয়া করবে কোন বরাবর? লম্ব বরাবর। মনে থাকবে, ওজন যদি এই বরাবর ক্রিয়া করে, অতীতের খাতাগুলো পড়ার অভ্যাস থাকলে এটা বোঝার কথা যে এই ওজনকে তাহলে এবার দুটো উপাংশে ভাগ করতে পারি। হ্যাঁ, দুটো উপাংশে ভাগ করতে পারি, তার মধ্যে একটা উপাংশ হওয়ার কথা এই বরাবর। এই দিক বরাবর যদি উপাংশটা তুমি চিন্তা করো, তাহলে এটা কত ছিল? বলো, ঠিক করে বলো। এদিক বরাবর একটা উপাংশ বিভাজন করলাম, এদিক বরাবর একটা উপাংশ বিভাজন করলাম। দেখো তো এই উপাংশ আর এই উপাংশ মধ্যেকার কোণ কয় ডিগ্রি? এখানকার থিটার মান কত হবে বলেছিলাম? এখানকার কোণের মান কত হবে? থিটা হবে। কিভাবে? তাহলে তোমরা
হচ্ছে এরপরে অবশ্যই ভালো মতো পড়াশোনা করে আসবা, হ্যাঁ ঠিক আছে। এই যে তোমরা তো মাত্র কয়েকদিন আগের ক্লাসগুলো ভুলে গেছো, তাহলে ওই জিনিস তো আমার পড়িয়ে কষ্ট করে খেয়াল করো। ভেরি সিম্পল কথা ভাই, এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, তাহলে তো 90 ডিগ্রি বাদ একটা ত্রিভুজে 90 ডিগ্রি বাদ পড়লে এই কোণ আর এই কোণ মিলে আর কয় ডিগ্রি? ভালো করে বুঝবা, কয় ডিগ্রি? যদি এটা 30 ডিগ্রি হয়, এটা কয় ডিগ্রি? ভালো করে বুঝবা, এটা কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটা থিওরিটিক্যালি নিয়ে নিলাম, বা এখন যদি বলি তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। দেন চিন্তা করো যে এটা কিন্তু ভূমির উপরে লম্ব নাকি? এই ওজনও ক্রিয়া করছে কোন বরাবর? ভূমির উপরে লম্ব বরাবর। তাহলে এই দুটো বাহু প্যারালাল, সমান্তরাল। আর এটা তো একটাই তল, বুঝতে পেরেছো? তাহলে এখানকার কোণ যত হবে এই কোণটাও ঠিক তত, কারণ এই বুঝতে পারো নাই, এ লম্ব আর এ লম্ব প্যারালাল, আর এটা তো একটাই বাহু, তাহলে এখানকার কোণটা অবশ্যই এখানকার কোণের। তো এইটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে থাকে, আর এই দুটো মিলিয়ে তো লম্ব 90 ডিগ্রি, তাহলে এখানে আর বাকি কতটুকু থাকবে? থিটা, বুঝতে পারছো? তাহলে পরে এইটা থিটা কোণ হইলে এখানেও অলওয়েজ কি কোণ তৈরি হবে? থিটা কোণ তৈরি হবে, মনে থাকবে? জি। আর যে কোনো ভেক্টর, ওজন একটা অবশ্যই ভেক্টর রাশি, ওজন বলো কি রাশি? আর টান বল, ওজন বল, ধাক্কা বল, ঠেলা বল, টেনশন বল, বুঝছো, থাপ্পড় বল, সব বলে কি বল শব্দ যুক্ত হলে কি বুঝবো? শুধুমাত্র পৃষ্ঠ টান, ওই জায়গা থেকে একটু থামবা, হ্যাঁ। পৃষ্ঠ টানটা হলো স্কেলার রাশি, ওকে। আর পৃষ্ঠ টান জনিত বল যদি আবার বলে দেয়, আবার ভেক্টর, হ্যাঁ। শুধু পৃষ্ঠ টান স্কেলার, মনে থাকবে না? জি। আচ্ছা, তাহলে বলো এইটা যদি এমজি এই বরাবর হয়ে থাকে, তাহলে সেই এমজির সাথে যখনই কোণ হবে, যেদিকে কোণ, ওই কোণের দিক বরাবর সবসময়ের জন্য cos θ উপাংশ, মনে থাকবে? যেদিকে কোণ, যদি আমি এই বরাবর একটা ভেক্টর নিই, ভেক্টরটারে যদি বলি আর, আর এই বরাবর একটা উপাংশ নিয়েছি, সেই কোণটাকে বলেছি থিটা, তাহলে দিস ইজ আর cos θ। ভূমি উপাংশ মানে মনে করো না সবসময় ভূমির দিকে হবে, যেখানে থিটা কোণ সেখানে আর cos θ, আর ওই আর cos θ সঙ্গে সবসময়ের জন্য লম্ব বরাবর হবে আর sin θ, বুঝলে তো? মানে উপাংশ যখন বিভাজন করবে একটা cos θ দিয়ে একটা sin θ দিয়ে, তখন উপাংশ দ্বয়ের মধ্যেকার কোণ হতে হবে 90 ডিগ্রি, এজন্য তারাকে বলা হয় লম্বাংশ। উপাংশ দুটি পরস্পর কি লম্ব, লম্ব লম্ব, এজন্য তারাকে বলবো লম্বাংশ, হ্যাঁ। তাহলে এই বরাবর তাহলে থিটা কোণের সাপেক্ষে এমজির উপাংশ কত হবে? এমজি cos θ। তাহলে বলো তার সঙ্গে 90 ডিগ্রি বরাবর কি হবে? এমজি, বুঝলে তো? এমজি sin θ। এই শোনো, এবার কিন্তু এতক্ষণ চিল্লা ফাল্লা করলে এবার আশা করি তুমি বুঝে যাবা। স্যার নিচের দিকে কত বলে টানছিল, তাই তার উপরে তোলার জন্য মিনিমাম কত বল লেগেছিল? এমজি বল। এবার বস্তুরে যদি এরকম আনত তলে তুমি নিয়ে যাও, তাহলে আনত তলে কিন্তু আর পুরো ওজন ক্রিয়া করে না, ওই তল তো কিছু অংশ ধরে রাখছে, সে কতটুকু তল হচ্ছে সাপোর্ট দিচ্ছে জানো? তলের আবার নেচার হচ্ছে যে তলের সঙ্গে সবসময়ের জন্য 90 ডিগ্রি কোনো ফোর্স দেয়া। এই যে এরকম, এটার ওপর তুমি যদি হচ্ছে একটা বস্তু দাও, তাহলে এই তল, এই বস্তুর যে ওজন ক্রিয়া করছে এদিকে, এ দুটো দিয়ে, হ্যাঁ, এটার উপরে আমি এই বস্তুটি দিয়েছি, এই বস্তুর যে ওজন এই মুহূর্তে নিচের দিকে, এ তলটা ঠিক তার প্রতিক্রিয়া বল দিচ্ছে তার উল্টো দিকে, অর্থাৎ লম্ব বরাবর ওজনের সমান। এটারে যদি এবার কাত করে দাও, কাত করে দিলে তল যখনই কাত করে দিয়েছ, তখন তল এবার তার প্রতিক্রিয়া বলটাকে সবসময় কাত করে দেবে। তাহলে এ তল যদি এরকম হয়ে থাকে যে আগে ভূমি সমতলে ছিল, এখন 30 ডিগ্রি কোণে কাত করে দিয়েছ, তাহলে পরে এই প্রতিক্রিয়া বলটা কয় ডিগ্রি কোণে কাত হয়ে যাবে? তাহলে আগে এই বরাবর লম্ব ছিল, এখন এই বরাবর হবে, হ্যাঁ। অর্থাৎ তল প্রতিক্রিয়া বল দেয় সবসময়ের জন্য তলের সঙ্গে কি বরাবর? লম্ব বরাবর, মনে থাকবে। তাহলে এইখানে তল যতটুকু প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলটা হবে এই বরাবর, এবং এই প্রতিক্রিয়া বলকে যদি বলো আর, তাহলে আর আর এমজি cos θ কি হবে? আর এবং এমজি cos θ হবে সমান, বুঝলে তো?
আর এবং mg cos থিটা সমান হবে। তো খেয়াল করো যে বস্তুটি তাহলে নিচের দিকে কত বলে নামার চেষ্টা করবে, mg sin থিটা। তাহলে এবারে তারে যদি উপরের দিকে ধীরে ধীরে নিয়ে যেতে চাও তাহলে মিনিমাম কত বল লাগবে, mg sin থিটা, বুঝছো? আর এই পথে সরণ কত, তাহলে প্রযুক্ত বল যদি লাগে mg sin থিটা আর সরণটা কত হবে x, তাহলে কৃত কাজ কত, mg sin থিটা ইন্টু x, বুঝছো তো? mg sin থিটা ইন্টু x, না বুঝলে বলবা। তাহলে বলো আমরা লিখি এসি পথে কৃত কাজ। অনেক বক্ত হইল নাকি, সূত্রটা মুখস্থ করায় দিলে তো হয়ে যেত। হ্যাঁ, সূত্র মুখস্থ করে দিতা ঝটপট কাজ হয়ে গেল। তাহলে ওই পথে বলের মান কত, mg sin থিটা ইন্টু কে x, মনে থাকবে যখন এখানে থিটা, এই সরণটা যখন x। আচ্ছা, সমীকরণ দেখতে যেমনই লাগুক শেষ পর্যন্ত তাহলে কি কি আছে কাজের সমীকরণে, বল আছে আর সরণ, ঠিক আছে তো? বল আর সরণ আর মধ্যবর্তী কোণ। তাহলে যেদিকে নিয়ে যাচ্ছি, যেদিকে সরণ ঘটছে, এদের মধ্যেকার কোণ 0 ডিগ্রি। তাহলে এই বল আর সরণের মধ্যেকার কোণ 0 ডিগ্রি। বলের মানটা mg sin থিটা, সরণের মানটা x। তাহলে mg sin থিটা ইন্টু x ইন্টু cos 0 ডিগ্রি মান 1। বুঝলে তো? আর কিছু আছে নাকি জটিল করে ভাববা? হ্যাঁ, একটাই ছোট্ট কথা, সেটা হলো এই কোণটাকেই তুমি যদি এরকম করতা যে থিটার মানটা 30 ডিগ্রি 40 ডিগ্রি না হয় 0 ডিগ্রি করে দিতা, কয় ডিগ্রি করতা? কোণটা আসলে কার সঙ্গে ধরেছো, ভূমির সাথে না? ভূমির সঙ্গে যদি 0 ডিগ্রি কোণ হয়তো, বুঝো, তাহলে নিশ্চয় আনত তলটা আর এই বরাবর না থেকে এটা এরকম পাড়া হতো, মানে পড়ে থাকতো নাকি বলো? তাহলে না ভূমির সঙ্গে কোণ 0 ডিগ্রি। তাহলে ভূমির সঙ্গে কোণ 0 ডিগ্রি হইলে তখন বলো এখানকার সাইন 0 ডিগ্রির মান কত হতো? হ্যাঁ, সাইন 0 ডিগ্রি মান, তার মানে আনত তল বরাবর কোনো কাজ পাইতো না। এখন যদি এটা 90 ডিগ্রি হতো, ভালো করে বুঝো, কয় ডিগ্রি? 90 ডিগ্রি। দ্যাট মিনস 90 ডিগ্রি হলে পারে এ কোণ বাড়তে বাড়তে ঠিক এ সোজায় যেত। এ সোজায় গেলে সাইন 90 ডিগ্রি মান কত? 1। তখন সাইন 90 ডিগ্রি মান 1 হলে পারে কত পাবা? কত পাবা? mg। তাহলে এ তলে যদি আবার খাড়া হয়ে যায় তখন হচ্ছে mg, আর যত বড় সরণ হবে সে সরণ গুণ, মানে mgh এর মতো। বুঝলে তো? এখন এই দুই কাজ যে সমান দুই পথে, কারণ আমরা আনত তলে বস্তুর সরণে কৃত কাজ করব, বাট মনে রাখিও যে মহাকর্ষ বল হলো সংরক্ষণশীল বল, বলেছিলাম। আরেকটা বলেছিলাম মহাকর্ষ বল হলো অবস্থান নির্ভরশীল রাশি, বলেছিলাম, পথ নির্ভরশীল নয়। তাহলে আমি যদি এরকম করি, এইরকম সিঁড়ি এঁকেছিলাম না কিনি, এরকম যদি সিঁড়ি হয়ে থাকে, তাই না? এই সিঁড়ির এখান থেকে একটা বস্তুকে যদি তুলে এখানে নিয়ে যাই তাহলে যতটুকু কাজ, এখান থেকে যদি আমি এই পথ দিয়ে নিয়ে যাই তাও ঠিক ততটুকু কাজ। গল্পটা হচ্ছে যে সে আগে ভূপৃষ্ঠের কোন জায়গাতে ছিল, মানে ভূমি লেভেলে ছিল, এইখান থেকে এখন সে কোন লেভেলে গিয়েছে? এ লেভেলে। তাহলে তার প্রকৃত সরণ যদি বলো, তাহলে প্রকৃত সরণ এখান থেকে এখান পর্যন্ত, নাকি বলো? এইখান দিয়ে অনেক দূর তুমি ঘুরায় নিয়ে যাও, তারপরে প্রকৃত সরণ তুমি যদি বলো তাহলে সেটা আগে ভূমি লেভেলে এখানে ছিল, এখন এখানে গিয়েছে, তার মানে উচ্চতাটা ঠিক এতটুকু, বুঝছো তো? তার মানে প্রকৃত সরণ যদি বলে এইটুকুই। হ্যাঁ, তার মানে এই পথ দিয়ে নিয়ে গেলেও কৃতকাজ যত, এই পথ দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে নিয়ে গেলেও কৃতকাজ তত। অর্থাৎ মহাকর্ষ বল বা মহাকর্ষ বলের বিরুদ্ধে তুমি যে কাজটা করবা, এই কাজ পথের উপর নির্ভরশীল নয়, কিসের উপর? অবস্থানের উপর নির্ভরশীল, বুঝছো? তাহলে অবশ্যই এই পথ দিয়ে নিয়ে গেলে যত কাজ হবে এই পথ দিয়ে নিয়ে গেলেও ঠিক তত কাজ হবে, কারণ এটা ভূমি সমতল। তাহলে আমরা সেটা একটু প্রমাণ করবো। হ্যাঁ, ওকে।
একটা ছোট্ট জিনিস দেখো, এখানকার জ্যামিতিক গঠনে লম্বের মান যদি h হয়, অতিভুজের মান যদি x হয়, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে কোন কোণের সম্পর্ক? হ্যাঁ, লম্ব আর অতিভুজের মধ্যে নিশ্চয় কসের সম্পর্ক। কিসের? সাইনের। তাহলে ভালো করে শোনো এবার, ওইখানকার কোণ যদি থিটা হয়, ওই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা ইজ ইকুয়াল টু h ভাগ x। লম্ব ভাগ কি? লম্ব ভাগ কি দিলাম? এই x কে যদি এদিকে গুণ করে দাও, সাইন থিটা ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কত? h। সাইন থিটা আর এক্স এর মানটা কত? সাইন থিটা এক্স এর মান কত? h। তাহলে w2 ইজ ইকুয়াল টু কত? mg। তাহলে দুই পথের কৃত কাজ কি? এক হয়। এ ব্যাপারে কোনো ঝামেলা থাকবে? আর তোমাদের এত ডিটেলস বলেছি, এই লেকচারটা যদি কেউ আনাড়ি পাবলিক যদি দেখে, তাও বোঝা যাবে যে না, এ বল এবার দুইটা ভাগে ভাগ হবে, সব বোঝার কথা। হ্যাঁ, রিভিউ দিতে হলে একরকম। তাহলে দুই পথে কৃত কাজ একই। এখন কথা হলো, যখন এমসিকিউ আসবে, তখন এমসিকিউ আসলে এই রাস্তার কৃত কাজ বের করার সময়, ধরো তোমার এখানে এইচ দিয়েছে 10, ভর দিয়েছে, এ রাস্তা দিয়েছে, এত কিছু দিয়ে বের করবা না, জাস্ট এমজিএইচ বের করবা, কৃত কাজ হয়ে গেল এমসিকিউ এর সময়। বাট যদি রিটেন লিখিত হয়, তাহলে লিখিত হইলে পারে যে কাজটা করবা, যে এই পদ দিয়ে নিয়ে যাওয়ার সময় কাজের মান দেখাতে হবে। কেমন? যদি লিখিততে চাই যে এসি পথে কৃত কাজ নির্ণয় করো বা আনত তলে কৃত কাজ নির্ণয় করো, তখন অবশ্যই কি লিখতে হবে? এমজি সাইন থিটা ইন্টু এক্স। বুঝলে না? বোঝানি? ওকে, আচ্ছা। এখন আমরা একটা গাণিতিক প্রবলেম সলভ করব। তো সেই গাণিতিক প্রবলেম সলভ করার আগে তোমার মাথাকে আরেকটু সুন্দর তথ্য দিয়ে রাখি। সবসময়ের জন্যই স্যাররা তোমাকে কিন্তু একরকম জায়গাতে রাখতে চাইবে না, চাইবেন যে তুমি কতটুকু শিখেছো এটা একটু দেখি, তাই না? তো ভাষা শিখলে হয় না, ডুবা ডুবা শিখতে হয়। দেখো, এটা যদি কোণ থিটা হয়, এটার সাপেক্ষে না দিয়ে এবার তোমারে বললো যে একটি আনত তল উলম্বের সঙ্গে কোণ করেছে 30 ডিগ্রি। তাহলে উলম্বের সঙ্গে কোণ যদি 30 ডিগ্রি বলে, তাহলে এখানকার কোণটা ধরো 30 ডিগ্রি বললো, বাট তুমি সূত্র শিখেছো, থিওরি শিখেছো কোনটা দিয়ে? নিচের কোণ দিয়ে। তাহলে তার এক হবে না? হবে? সাইন 30 ডিগ্রির মান আর কস 30 ডিগ্রির মান কি এক? দুটো কি উল্টো? তো এখন কথা হলো, এখানে 30 ডিগ্রি দিলে আমি তখন দুইটা ওয়েতে যেতে পারি। এক, এখানকার 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কাজ হিসাব করতে পারি, অথবা চিন্তা করতে পারি ওইখানে 30 ডিগ্রি হলে এখানে কয় ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি দিয়ে আমার থিওরি জানা আছে। তাহলে এটা খুব কেয়ারফুল থাকবা যে বলেছে উলম্বের সাথে কোণ, হ্যাঁ উলম্বের সাথে কোণ, আর তুমি ওই কোণ দিয়ে অঙ্ক করে দিয়েছো সাইন থিটা দিয়ে, তাহলে কি হবে? পরীক্ষা ভালো হবে কিন্তু রেজাল্ট খারাপ হবে। হ্যাঁ, খুবই সুন্দর ব্যাপার, এটা তো কোনো ভুল নয়। পরীক্ষা ভালো হবে, রেজাল্ট খারাপ হবে। তাহলে আমরা লিখি উলম্বের সাথে কোণ থিটা ডিগ্রি হলে আনত তলে কৃত কাজ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু, হ্যাঁ ভালো কথা বলেছ, অবশ্যই হবে এমজি, আর স্মরণটুকু যদি হয় এক্স, সঙ্গে থাকবে কস থিটা, বা এমজি কস থিটা ইন্টু কি লিখতে পারো? এক্স। মানে হলো তখন বলের মানটুকু কতটুকু হবে? বলের মান তখন কত হবে? তখন হবে এমজি কস থিটা। মনে থাকবে তো? হ্যাঁ, এটা তুমি তো চাইলে পারে এখানেই করতে পারো রে ভাই, যে এখানে প্রথমত সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি? তুমি অঙ্ক যদি না শিখে আসো, আমি কিন্তু ফিজিক্স পড়াতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছো তো? তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা। তো দেখো,
এখানকার কোণটা যদি থিটা হয় তাহলে এখানকার কোণটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি যেটা লিখতাম ভালো করে বুঝবা, এখানকার কোণ ধরেছি কত, উলম্বের সাথে কোণ কত, তাহলে ভূমির সাথে কোণ কত, তাহলে উলম্বের সাথে কোণ যদি এত হয় তাহলে ভূমির সাথে কোণ, অতএব ভূমির সাথে কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস থিটা। তখন কৃত কাজ যদি বলো তাহলে কৃত কাজটা হবে এম জি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু এক্স। ভুল লিখেছি কোনটাই নেই। এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি কস থিটা, তাহলে এম জি কস থিটা ইন্টু এক্স। এই বলটা যে এখানকার কোণের সাপেক্ষে কস থিটাই হয় সেটাও আমি প্রমাণ করে দেখেছি ইউটিউবে, আজ থেকে 3 বছর আগে লেকচারটা দেওয়া আছে, যারা চায় তারা দেখবে। হ্যাঁ, মানে তো ওটা নিয়ে আবার আরেকটা প্যারা। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি ভিউ হচ্ছে আমার এই লেকচারটা, এবং দেখবা যে অনেক গুড গুড কমেন্ট করছে, কোথায় থেকে করছে জানি না, ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝেছো তো এখানকার কোণ থিটা হলে পারে সূত্র কি হবে, কি হবে, এখানকার কোণ যদি থিটা হয় সূত্র কি হবে, mg cos থিটা ইনটু x, mg cos থিটা ইনটু x। যদি এটারে অতিভুজরে x নামে না ডেকে ভূমিকে x নামে ডাকলো আর এটারে s নামে ডাকলো, স্লোপ স্লোপ s, তখন কি দিবা mg s cos থিটা, মনে থাকবে তো। আর এটার তুমি যা নাম ইচ্ছা ডাকবা, আমার ওই একটাই কথা, তোমার ছেলেরে তুমি যা নাম ইচ্ছা ডাকতে পারো, বাবু, রকি, বল্টু, সব। তাহলে এটারে তুমি কি করতে পারো, এক্স ওয়াই এস। হ্যাঁ, হ্যাঁ এটা বলতে পারো যে এটা আমার এক্স, হয়েছে না, হয়েছে, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু কাজ হিসাব করি। আর 2 নম্বর পদ্ধতি যেটা নিনজা টেকনিক, সেটা কি, এখানে কোণ দেয়া থাকলে আমি 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে ওই কোণটা এখানে ধরে নেবো, নাকি বলো। এখানে যদি 30 ডিগ্রি উল্লেখ করে তাহলে বুঝে নেবো এখানে কয় ডিগ্রি, সাইন দিয়ে কাজ করে ফেলবো। হ্যাঁ, এখানে যদি এরকম লিখে যে 32.32, তাহলে 90 থেকে বাদ দিয়ে দেবো 32.32 দিয়ে এটা কোণ বের করে কাজ করে নেবো, কেমন, ঠিক আছে। হ্যাঁ, আর এই জিনিস যদি কারো ভুল হয় তাহলে বুঝতে পারছো। আরে আমি হতাশ হব, অন্য কিছু না, আমাকে হতাশ করো না। গাণিতিক প্রবলেম কোশ্চেন 1, ঝটপট লিখো। প্রথমে একদম সহজ দিই, একদম সিম্পল দেবো, তারপরে তখন আমরা কাজ করি। তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি আনত তল ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে রয়েছে। একটি বস্তুকে ভূমি হতে সে তল বা ওই তল, যা ইচ্ছা লিখো, হ্যাঁ, সে তল বা ওই তল বরাবর শীর্ষ বিন্দুতে
নিয়ে যাওয়া হলো। বস্তুটির ভর 200√2 কেজি হলে কৃত কাজ কত? এক্সাম শুক্রবারে দিয়েছি। আগের এক্সামের মার্ক আজকে সবার বাবার কাছে পাঠিয়ে দেব, তোমাদের কাছেও চলে যাবে। সব রেডি হচ্ছে অফিসে। আর পরের এক্সামটা নিউটনিয়ান বলবিদ্যা 2 তারিখে লিখে দিয়েছি, ডান পাশে দেখে নিও নোটিশ। হয়েছে? কত হয়তো? আরেকটা প্রবলেম লিখি, এটা সলভ করতে থাকো। আচ্ছা দেখো, 30 ডিগ্রি কোণে, ওটা সলভ করে দিচ্ছি তার আগে তাহলে আরো একটা কোশ্চেন বানাই আমরা। হ্যাঁ, 30 ডিগ্রি কোণে আনত একটি তলের দৈর্ঘ্য 20 মিটার। তলটির ঘর্ষণ গুণাঙ্ক 0.3। এ তল বেয়ে 20 কেজি ভরের একটি বস্তুকে পাঁচশো নিউটন বলে টেনে উপরে তোলা হচ্ছে। প্রথম প্রশ্ন হলো, বস্তুটি উপরের দিকে যাবে কিনা। এটা গ ধরেন না, সমস্যা নেই, কয় ধরলাম, আর এটা খ। দ্বিতীয় প্রশ্ন হলো, বস্তুটি কত ত্বরণে
উঠবে। এরকম টাইপের আরো অনেক কোশ্চেন বানিয়ে একটা সৃজনশীল তৈরি করা যেতে পারে। তবে আমি এখানে এতটুকু লিখে রাখলাম, এবার তোমার যা শিখাবো সেটা যদি ভালোমতো বুঝো তখন সবগুলোই পারবে আশা করি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই আনত তলটাকে আপাতত মুছে দিই, ধরে নিলাম যে এটা তোমাদের মাথায় খুব ভালো করে ঢুকছে। তাহলে প্রথমটা সলভে যাই। 1 নম্বরের সলিউশন। 30 মিটার দৈর্ঘ্যের একটি আনত তল ভূমির সাথে কয় ডিগ্রি কোণ করেছে? 45 ডিগ্রি না? তাহলে থিটার মান 45, এক্স এর মান 30। একটি বস্তুকে ভূমি হতে ওই তল বরাবর শীর্ষবিন্দুতে নিয়ে যাওয়া হলো। বস্তুর ভর দেয়া আছে 200√2 কেজি। তাহলে আমরা কৃত কাজের মান জানি, এম জি সাইন থিটা ইন্টু কি এক্স। ভেরি গুড। এম এর মান 200√2, জি এর মান 9.8, এক্স এর মান 30, আর সাইন কয় ডিগ্রির মান? 45। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 ডিরেক্ট বসাই দিলাম। হ্যাঁ, √2 কাট গিয়া থাকে কত? 200 ইন্টু 30 মানে 6000। 6000 এর সঙ্গে 9.8, যদি 6000 এর সঙ্গে 10 গুণ হইতো, হ্যাঁ তাহলে বুঝছো তো, 6000 এর সঙ্গে যদি ঠিক 10 গুণ হইতো তাহলে 10 গুণ হইলে পরে হয়তো 60,000। বাট এটা কত? 9.8, তার চেয়ে একটু কম। 9.8 এর যদি 5 গুণ বলো তাহলে 49, আর 6 গুণ যদি বলো, 9.8 এর নামটা পড়িয়েছিলাম না? আচ্ছা, তাহলে 9.8 এর নামটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, 10 পর্যন্ত গুণ করেছিলাম। তাহলে 6 গুণ করলে কত হবে? আচ্ছা, আমি অত তাহলে মুখস্থ না যদি থাকে, আমারও যদি না থাকে, তাহলে আমি কি করব? 6 8 48 এর 8, হাতে থাকে 4। হ্যাঁ না, হাতে 1 থাকে। হাতে কত থাকে? 1। 6 8 48 এর 8, হাতে থাকে 1। 6 9 54, আর ওই 4-এ 58। তাহলে 58.8, তার সঙ্গে কয়টা শূন্য যাবে? 3টা শূন্য যাবে। ঠিক আছে? তাহলে 3টা শূন্য যদি গুণ করি, আল্লাহ, তাহলে এভাবে তো হবে না। তাহলে এখানে 3টা শূন্য দিলে আর 2টা শূন্য দিলাম। হ্যাঁ, 58,800। একক নিশ্চয় কি? কেউ চাইলে পারে শখের বসে নিউটন মিটার লিখতে পারো। নিউটন মিটার গুণ করলে কি হবে? তবে কোনটা ইউজ করবা? জুল। আচ্ছা, তারপরে আসো, 30 ডিগ্রি কোণে আনত একটি তলের দৈর্ঘ্য কত মিটার? 20 মিটার। তলটির ঘর্ষণ গুণাঙ্ক 0.3। এ তল বে ঘর্ষণ গুণাঙ্ক যখনই দিয়েছে তখনই বুঝবা যে এখানে একটা দুষ্টমি খেলা হবে, কারণ হচ্ছে এখানে আরো একটা ধাপ চিন্তা করা লাগবে এক্সট্রা। হ্যাঁ, তলটির ঘর্ষণ গুণাঙ্ক 0.3। এ তল বে কত? 20 কেজি ভরের একটি বস্তুকে 500 নিউটন বলে টেনে উপরে তোলা হচ্ছে। খুব জোরে জোরে টান দিচ্ছ। বস্তুটি উপরের দিকে যাবে কিনা? হ্যাঁ, ঠিক আছে। যখনই এরকম মানে ধরে নাও কোশ্চিন হবে, ওই যে এমন বলে দিলে যাবে না। হ্যাঁ, বের করে বলছো যে যাবে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কি করার? ও বলে দিল কি যাবে না, এও বললো যাবে না, তা আমরা দেখি যে যাবে কিনা। হ্যাঁ, ঠিক আছে। দুইজন, ছেলেদের পক্ষ থেকে একজন, মেয়েদের পক্ষ থেকে একজন, কি বলছে? যাবে না। আমি তো মনে করছিলাম যাবে, এরা বলছে নিয়ে যাব। গুড, এটুকু তাহলে বাদ, এটুকু মিশাই। কোশ্চিন 2 এর সলিউশন লিখো। ফিজিক্সে কোনোদিন অনুমান নির্ভর কথা বলা যেতে পারবে না। হ্যাঁ, অনেক আগে যারা হচ্ছে অবদান রেখেছেন তারা কিছু কিছু জিনিস অনুমান করে বলেছিলেন, যেমন যে হ্যাঁ নিউক্লিয়াস নামে কিছু একটা জিনিস আছে, মানে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক কিছু একটা আছে।
এই টাইপের জিনিসগুলোকে বলা হয় হাইপোথেসিস, মানে উনি ওইটা একটা অনুমান করেছেন, হ্যাঁ, এটাকে বলা হয় প্রকল্প, উনি ধারণা করেছেন। ওই জিনিসগুলো পরবর্তীতে এক্সপেরিমেন্ট হবে, যদি ঠিকঠাক হয় এটা তাহলে পরে ওটা টিকে থাকবে, ঠিক না হলে পরে ওটা বাতিল। তো তোমাদের হাইপোথেসিসকে আমরা তো আর এখন হাইপোথেসিস বলতে পারছি না, কারণ তোমরা অলরেডি কি করেছো, বের করেছো। তাহলে আসো আমরা এবার দেখি যে ওটা ভুল প্রমাণ করা যায় কিনা। ভুল প্রমাণ করা না গেলে তোমরা ঠিক। কয় ডিগ্রি কোণ? তাহলে ওদের সম্মানে একটা আমি তলও আঁকলাম, হ্যাঁ, এই তলটা কয় ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণে বেঁকে আছে। এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা কয় মিটার? 20 মিটার। ভালো কথা। তলের ঘর্ষণ গুণাঙ্ক এখানে 20 মিটার দিলে ঝামেলা বেঁধে যাবে, দূরত্বটা জাস্ট 20, এটাই লিখে রাখছি, হ্যাঁ। তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? খুব ভালো কথা। বস্তুকে যখন টান দিয়ে এদিকে নিয়ে যাব, জাস্ট একটা মিডিলের একটা জায়গাতে দেখাচ্ছি, হ্যাঁ, ধর নাও সেটা এই 20 কেজি ভরের বস্তু এটা, হ্যাঁ, সেটা যখন এই অবস্থায় আছে তখনও কিন্তু তারে উপরের দিকে মিনিমাম কত বল দিতে হবে? সমবেগে যদি নিয়ে যেতে চাই কত দিতে হবে? দেখো, বস্তু যখনই এদিকে যাবে কাত হওয়া তলে, তখনই তার নিচের দিকে ওজনটা যদি এমজি হয়, তাহলে নিচের দিকে সবসময় যে বলটা কাজ করবে সেটা কত? এমজি সাইন থিটা। মনে থাকবে? আচ্ছা, ভালো কথা, এমজি সাইন থিটা। আর আমরা তার দড়ি বেঁধে টান দিচ্ছি কত নিউটনে? এই যে দেখছো না তীর চিহ্ন, এদিকে টানছি কত নিউটনে? 500 নিউটনে। ওকে, তাহলে এমজি সাইন থিটা নিচের দিকে কাজ করছে আর 500 নিউটনে উপরের দিকে টান দিচ্ছে। তলটি যদি ঘর্ষণ মুক্ত হতো তাহলে এই দুটি বলই ছিল, কিন্তু তলে ঘর্ষণ গুণাঙ্ক আছে, তাহলে আরো একটা কি বল থাকবে? যখনই ঘর্ষণ গুণাঙ্ক দিবে তখনই তোমার ঘর্ষণ বল কাউন্ট করতে হবে। ঠিক আছে, এখন আমার সুন্দর একটা কথা, বস্তুরে যদি আমি উপরের দিকে গতিশীল করি তাহলে ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে, তার উল্টো দিকে। আবার ওই বস্তু যদি অটোমেটিক উপর থেকে স্লাইড করে নিচের দিকে নামতো তাহলে ঘর্ষণ বল কাজ করতো উপরের দিকে। বুঝলা? তাহলে বলো, আমাদের যে টান বল 500 নিউটন সেটা উপরের দিকে, আর তার বিপরীতে তাহলে দুটো বল কাজ করবে, একটা নিচের দিকে এমজি সাইন থিটা, আর একটা বল কাজ করবে কি? ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স এফ অফ এফ। মনে থাকবে তো? তাহলে আমি সব মিলিয়ে এক্সট্রা যে বল সে বলের পরিমাণটা লিখি। এখন এইটা উপরের দিকে টানছি 500-তে, বাট নিচের দিকে দুটো বল কাজ করছে, তাহলে অপোজিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে বাদ দিই, 500 থেকে বাদ দিলাম একটা এমজি সাইন থিটা, আরও একটা বল বাদ যাবে, আরেকটা বাদ যাবে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের হিসাব নিকাশ কিভাবে করেছিলাম? তাহলে মিউ ইন্টু আর, বুঝো, মিউ ইন্টু আর, যেখানে আরটা হলো ওজনের প্রতিক্রিয়া বল। এ আনত তলে ওজনের প্রতিক্রিয়া বল কত দেখেছিলাম? আনত তল এরকম ভাবে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছিল, আর সে আর এর মান কত? এমজি কস থিটা, এবং এই থিওরি শিখেছিলাম ঘর্ষণ বলে। তাহলে এখানে হবে মিউ ইন্টু এমজি কস থিটা। তাহলে অবশ্যই 500 নিউটন থেকে এই দুটো জিনিস বাদ যাবে, এমজি সাইন থিটা আর মিউ এমজি কস থিটা। দেন দুটো এই বলের যোগ বিয়োগ করে যা থাকবে সেটা হচ্ছে এখন লব্ধি বল, সেটা হচ্ছে লব্ধি বল। ওই লব্ধি বল নিয়ে সামনের দিকে বস্তুটা যাবে উপরের দিকে, এই তো। এখন যদি কোনো কারণে এই 500 নিউটন এ দুটোর চেয়ে ছোট হয়ে যায় তাহলে যাবে না, বুঝলে? আচ্ছা, তাহলে আমরা এটা লিখবো ফাইনালি, এটা কিন্তু করেছি। আচ্ছা, এটাকে এবার আমরা সমীকরণে ফেলে লিখি, এই 500 মাইনাস এম জি সাইন থিটা মাইনাস মিউ এম জি কস থিটা ইজ ইকুয়াল টু এম এ, ইজ ইকুয়াল টু, আলটিমেটলি এই বলগুলো যোগ বিয়োগ করে যা থাকবে সেটাই ত্বরণ সৃষ্টিকারী বল, মানে লব্ধি বল। ওই বল দ্বারা বস্তু এবার সরবে। কেমন? তাহলে ত্বরণ এ যদি বের করতে বলে আমাকে, তাহলে এ বের করছি, তাই তো?
তাহলে এম দিয়ে সবগুলোর ভাগ দিতে পারি। তাহলে এখানে পড়বে 500 মাইনাস এম মাইনাস জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। 500 এম দিয়ে ভাগ দিচ্ছি। এম এর মান কত দিয়েছি? এম এর মান 20। তাহলে 20 দিয়ে ভাগ দিলে 0 0 কেটে যায়, 50 রে 2 ভাগ করলে 25। তারপরে এখানে জি সাইন থিটা, জি এর মান 9.8, থিটার মান কয় ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে এটা 4.9। ঠিক আছে, এটা তাহলে মিউ এর মান 0.3 আর জি কস থিটা 9.8 ইন্টু কত দিবা? কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত? √3/2, √3/2 হয়েছে। এই একটা নতুন কোশ্চেন বানানোর ঝামেলা আছে দেখছি। করো করো করো, চেষ্টা করো। 25 থেকে এতগুলো বাদ দিয়েছো, তাও এত। 4.9 বাদ দিলে তো অনেকখানি বাদ হয়ে গেল, আবার এটা বাদ দিবা না? পঁচিশ বিয়োগ 4.9 বিয়োগ হবে এটা। অথবা চাইলে আমরা লিখতে পারি, এই কি এই ক্যালকুলেশন এত দেরি করে? 21.1। সব বাদ দিয়ে, সব বাদ দিয়ে কত হচ্ছে? 17.55 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝলে তো? তো ঘুরে তো ওইটাই না, না ওটাই কিনা দেখো, আমি সব মিলিয়ে যে লব্ধি বল পাবো, সে লব্ধি বলটা হবে আমার প্রযুক্ত বল থেকে দুটো উল্টো দিকে বল বাদ পড়বে, তাই না? একটা হলো এমজি সাইন থিটা এই উপাংশ ওজনের, আর একটা হলো ঘর্ষণ বল যেটা হলো মিউ এমজি কস থিটা। এগুলো বাদ দিয়ে তো আলটিমেটলি এটা আসছে। তুমি যদি কোনো জায়গায় ভুল করে থাকো তাহলে পরে হতে পারে। হয়েছে? বলো কত ত্বরণে যাবে? এই ত্বরণে, এটা অ্যান্সার। বস্তু উপরে উঠবে কি না? উঠবে। ঠিক আছে, হ্যাঁ। এখন যদি তোমার জিজ্ঞেস করে যে বস্তুটি ভূমি হতে এখান পর্যন্ত নিয়ে যেতে কত সময় লাগবে, সময় বের করতে পারবা? হ্যাঁ, পারবা না? x সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরে ভাই এই সরণটাকে তুমি যদি x বলো বা s বলো, তাহলে s সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পারো নাই? তাহলে ওই সূত্র থেকে ইউ বলতে শুরুতে তো সেটা শূন্যতাই ছিল, তাহলে পরে এস সমান সমান হাফ এটি স্কোয়ার। তো এর মান জানো, এবার টি এর মান বের করতে পারবো না, কারণ সরণ কয় মিটার? 20 মিটার। পারবা কি না? হ্যাঁ, এইভাবেই গাণিতিক প্রবলেমগুলো একের পর এক তোমাকে একটু করে ডেভেলপ করে করে দিবে। হ্যাঁ, ওকে। তাহলে আজকের মতো এটা থাক, সামনের দিনে তাহলে আমরা পড়বো আনত তলে কৃত কাজের সংরক্ষণশীলতা। হ্যাঁ, কৃত কাজটা যে সবসময় এক থাকে সেটা পড়বো। কেমন?